হরিণ দেখা গেছে, হরিণ দেখা গেছে। এই যে বেরিয়েছে, এই সেই জিনিস যার টানে এখানে এসেছি। আমাদের এই সুন্দরবন ট্রিপে এসে এমন একজনের সাথে দেখা হয়েছে যাকে নতুন করে চেনানোর মতো আর কিছু নেই। এখানে বাঁদর আছে। এখন থেকে আমি এই বোটের চালক। একটা কচ্ছপ জলে ভেসে আছে। পুরো জঙ্গল। আমুদি মাছের পকোড়া, এটা হচ্ছে পাবদা। এই দিকটা হরিণটা আছে। গুড মর্নিং ফ্রম গোসাবা। এখন ঘড়িতে বাজে সকাল 6টা আর আমরা রেডি হয়ে গেছি আজকের সেকেন্ড ডের জন্য। আজ আমরা সুদর্ণখালি, সজনেখালি, গজখালি, দোবাকির মতো কোর এরিয়াতে এন্টার করব, যেখানে বাঘ ছাড়াও অন্যান্য বন্যপ্রাণী দেখার চান্স সব থেকে বেশি থাকে। তো আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে। এখন আমরা যাচ্ছি পাখিরালয় ফেরিঘাটের দিকে। সকাল 6:30টার সময় আমাদের বোট ছাড়ার কথা। আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি আর সকালের ব্রেকফাস্টটা আমরা বোটে গিয়েই করব। এটা পাখিরালয়ের বাজার, মাংস বিক্রি হচ্ছে একদম ঘাটের পাশেই। আর এখানে সব বোটগুলো আমাদের দাঁড়িয়ে আছে। মর্নিং। সুন্দরবন রক্ষা করুন, প্লাস্টিক ও দূষণ মুক্ত সুন্দরবন গড়ে তুলুন। কি নিচ্ছ এখন? আমার সানগ্লাস নেবে? কত করে সানগ্লাস? বিভিন্ন দামের আছে। 140। অনেক দাম বলছো গো। 140 টাকা? 100 টাকা নাও পুরোপুরি। না না, 100 টাকা নাও পুরোপুরি। এখনো অনেকেই বলছে আসেনি এখনো। অনেকে না, 4 জন বাকি। একবারে উপরে উঠে যাও। আস্তে সাবধানে দেখে ওঠো। ঘড়ির কাঁটায় ডট 8টা বাজতেই আমাদের বোট পাখিরালয় থেকে ছেড়ে দিল আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন সোনাখালির উদ্দেশ্যে। পাখিরালয় থেকে সোনাখালির দূরত্ব খুব একটা বেশি নয়, মাত্র 30 মিনিটের মধ্যেই আমরা সোনাখালি পৌঁছে যাব। ঘড়িতে এখন 8টা বাজে আর আমাদের বোট পাখিরালয় থেকে ছেড়ে দিল আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন সজনেখালির উদ্দেশ্যে। আর সেই আমাদের সজনেখালি যাওয়ার পর সেখান থেকে একটা গাইড উঠবেন আর আজকে সারা দিনের সেই গাইড আমাদের সাথে থাকবেন। আমাদের পুরো ট্যুরটা, আজকের যা ট্যুর হবে সেটা আমাদের পুরো ঘুরে দেখাবে। ওই যে দূরে সজনেখালি ঘাট দেখা যাচ্ছে, এখন আমরা ওখানে ঘাটে যাব। এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন সজনেখালি ফেরিঘাটে। এখান থেকে আমাদের হেঁটে বাকি জায়গাগুলো ঘুরতে হবে। এই যে উপরে লেখা আছে ওয়েলকাম টু সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি টাইগার রিজার্ভ। এখন আমরা এন্টার করছি সজনেখালিতে। এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু বাঁদরের খুব উৎপাত। তোমরা যারা এখানে আসবে চশমা টুপি খুব কিন্তু সাবধানে রেখো। এই যে দেখছো এখানে তোমার বাঁদর আছে, এখানে বাঁদরের প্রচুর উৎপাত। এন্ট্রান্সের সামনেই বাঘ মামা আমাদের ওয়েলকাম করছে। এখানে লেখা রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভের ডু অ্যান্ড ডোন্টস, কি কি করতে হবে কি কি করতে হবে না। এখানে সমস্ত ডিটেলস এখানে বাংলা আর ইংরেজি দুটোতেই লেখা রয়েছে।
তো প্রথমে সবাইকে নমস্কার, আমার নাম সন্তোষ বর্মন, সুন্দরবন টাইগার রিজার্ভ গাইড। আমি আজকে আপনাদের সঙ্গে থাকছি পুরো প্রোগ্রামটা, ঠিক আছে? তো প্রথমে আমরা যেখানে রয়েছি এটা সজনেখালি। এখানে একটা কচ্ছপের পুকুর আছে, একটা কুমিরের পুকুর আছে, আর হচ্ছে আমাদের টাওয়ার আছে। এই জিনিসগুলো দেখার পর আমরা পুনরায় বোটে চলে যাব। আপনারা জানেন যে সুন্দরবনে বোট সাফারি হয়, এখানে তো কার সাফারি সম্ভব নয়। তো বোটে করেই আমরা কিন্তু সারাদিন ঘুরবো। ঘুরতে ঘুরতে যদি কোনো জীবজন্তু আমাদের সামনে এসে পড়ে তাহলে দেখতে পাবো, আদারওয়াইজ দেখা কোনো মতেই সম্ভব নয়। তো এখন যে পুকুরটা আপনাদের পেছনে রয়েছে এটা এক ধরনের কচ্ছপ, এটা সারা পৃথিবীতে এখন বিরল প্রজাতি হিসেবে চিহ্নিত। এ কারণেই আমাদের ডিপার্টমেন্ট প্রথম 12টা দিয়ে এই প্রকল্প 2008-এ চালু করে। সেটা আজকে নেই করতে করতে প্রায় 400 ওভার হয়ে গেছে। শুধু এখানে নয়, এটা সহ আরও 4টে জায়গায় আমাদের বিভিন্ন জায়গায় রাখা রয়েছে। বিশেষ করে এখানে এর ব্রিডিং সেন্টার, যে যখনই ওর ডিম পাড়ার সময় হয় ওখানে যে হ্যাচারিং করা আছে ওখানের মধ্যে ফিমেলগুলো রাখা হয়। ওরা বালির মধ্যে গিয়ে ডিমটা পাড়ে, আবার কালেক্ট করে, আমাদের ডাক্তারবাবুরা আছেন, কালেক্ট করে ভেতরে নিয়ে যান যাতে কোনো ডিম নষ্ট না হয়। তো এইভাবে এটাকে বিট করিয়ে আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, ঠিক আছে? তো এবার চলুন আমরা টাওয়ারটা দেখবো। টাওয়ারটা দেখে তারপর কুমিরের পুকুরটা আছে সেটা দেখবো, দেখে পুনরায় বোটে চলে যাবো। আসুন। ওয়াচ টাওয়ারের দিকে যাওয়ার পথে প্রথমেই দেখতে পেলাম পথের ধারে ছোট্ট সবুজ রঙের একটা সাপ ঘুরে বেড়াচ্ছে। দিকে যে পাতাটা, যে গাছটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে গোল পাতা গাছ। সুন্দরবনেরই এটা একটা স্পিসিস। এটাকে আমরা গোল পাতা বলছি, নেপাফোডিকাল সাইন্টিফিক নেম। তো এটা সুন্দরবনে একসময়, একটু সাইড দিন, সুন্দরবনে একসময় মানুষ যখন ঘরটা ছাউনি করতেন গোল করেই ছাউনি করতেন, সে কারণেই নামটা গোল পাতা হয়েছে। পাতাটা গোল নয়, আর এর যে ফলটা হয় গোল, ফলের মধ্যে তালের যেমন শ্বাস হয় সেরকমই ভেতরে কেটে খাওয়া যায়, এই জন্যই এটা গোল ফলও বলা যায়। এবং পাতাটা গাছের নাম গোল পাতা গাছ, ঠিক আছে? কিন্তু দূর থেকে মনে হবে নারকেল গাছ। হ্যাঁ, এখন আমরা এন্টার করছি সজনেখালি ওয়াচ টাওয়ারের ওপরে। উপরে ওঠার সিঁড়িটা খুবই ন্যারো, ছোট। এই একটাই সিঁড়ি করা আছে ওপরে ওঠার। এই সকাল থেকে প্রচুর ভিড়। সজনেখালি ওয়াচ টাওয়ার একদম উপর থেকে সুন্দরবনের অনেকটা জঙ্গল, এখান থেকে তোমরা ভালো করে পুরো দেখতে পাবে। একটা পাখি আছে যে মদন টাক পাখি, ওই বসে আছে। ওইটা মদন টাক পাখি। আমরা ক্যামেরায় আসলে মদন টাক, লেসার অ্যাডজুটেন্ট স্ট্রোক। আচ্ছা, হলুদ জাল দিয়ে ঘেরা, ওটা কি আর বলছি, ওটা এই পুকুরটায় কাজ হচ্ছে বলে ঘেরা আছে, কাজ হবেই মনে হয়। এখানে এই যে দূরে মিষ্টি জলের একটা পুকুর আছে, এখানে মাঝে মধ্যেই সুন্দরবনের বন্য প্রাণীরা এখানে এসে জল খায়। যতদূর আমাদের নজর যাচ্ছে এটা একটা দ্বীপ। আমরা যে দ্বীপের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা পীরখালি 1। তো আজকে আমরা যে জঙ্গলগুলো ঘুরবো সেটা মেইনলি আমাদের সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির জন্য ঘুরবো, যেখানে টুরিস্ট অ্যালাউটেড রয়েছে। আচ্ছা, তো একটা জিনিস দেখুন, নেটটা দিয়ে ঘেরা আছে, একটা জল রাখা আছে একটা জায়গায় আলাদা করে। তো এখানে পুরোটাই নোনা জল। এই যে জলটা আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডে উঠে গেছে, সেটা বঙ্গোপসাগরের জল। এই জলটা থেকে আমাদের ওয়াইল্ড অ্যানিমেলকে বাঁচানোর জন্য আমাদের ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় রেইন ওয়াটার হারভেস্টিং এরিয়া করেছে, যাতে জীবজন্তু এসে খেতে পারে। মিষ্টি জল এটা। হ্যাঁ, বর্ষার জলটাকে ধরে রেখেছে। আচ্ছা, আর এটা কিন্তু একটা ল্যান্ড, এখানে দিনে দুবার জোয়ার হয়, ভাটা হয়। 24 ঘন্টায় দিনে দুবার জোয়ার, দুবার ভাটা রোজই হবে। এখন জোয়ার হয়ে গেছে, আমরা যখন ফিরবো, আমরা তো আজকে সারাদিনই জঙ্গলে থাকবো, এই জোয়ার দেখছি, আবার ভাটা দেখবো। তো ভাটার সময় দেখবো জলটা অনেকটা নেমে গেছে, একদম অমাবস্যা পূর্ণিমাতে প্রায় 6 মিটার ওয়াটার আপ ডাউন করে। তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এবার আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখো, বিশাল বড় একটা কচ্ছপ জলে ভেসে আছে। সুন্দরবন সাধারণত যেসব গাছের জন্য বিখ্যাত সেই গাছগুলোর পুরো লিস্ট এখানে দেওয়া আছে। এটা সজনেখালির ম্যানগ্রোভ ইন্টারঅ্যাকশন সেন্টার। এই হলো সুন্দরী গাছ, যার নামে এই পুরো অঞ্চলটার নাম দেওয়া হয়েছে সুন্দরবন। এই সিঙ্গেল গাছটা সুন্দরী গাছ, সুন্দরবনের নামকরণ হয়েছে সুন্দরী গাছ। বলছি গ্রুপটা যে ম্যানগ্রোভ ইন্টারঅ্যাকশন সেন্টারের উল্টো দিকের মাঠের মধ্যে দেখা মিলল মনিটারি লিজার্ডের। খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে।
এটা সুন্দরবন টাইগার হিসাবে পুরো ম্যাপটা দেওয়া আছে, অলরেডি লোগো আমাদের দু সাইডে দেওয়া আছে, পাংমার্ক টাইগারের পাংমার্কটা দেওয়া আছে। সুন্দরবন টোটাল যদি আমরা এরিয়াটা দেখি তাহলে রয়েছে 26,000 স্কোয়ার কিলোমিটার ইনক্লুডিং বাংলাদেশ। এখানে দেখেন ক্যাপিটাল লেটারে লেখাই রয়েছে বাংলাদেশ। এখানে কালিন্দিয়া রিভার, রায়মঙ্গল, 2 রিভার ডিভাইডেড দ্য বাংলাদেশ ইন্ডিয়া। ইন্ডিয়ান পার্ট 9,635, তো বিগ অফ পার্ট বাংলাদেশ এরিয়া। 65% বাংলাদেশ পেয়েছে, আমরা 35 পেয়েছি। আমরা যতটুকু পেলাম এবার দুটো জোনে ভাগ। গ্রিন কালার যত দূর আছে এটা ফরেস্ট, আর হোয়াইট কালার রয়েছে ম্যান হ্যাবিটেড এরিয়া। তো সুন্দরবনে যেটুকু ম্যান হ্যাবিটেড এরিয়া আছে সেটা হোয়াইট কালার রয়েছে, গ্রিন কালারটা পুরোটা ফরেস্ট। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আবার দুটো জোনে ভাগ করেছে। একটাকে বলছে আমরা সুন্দরবন টাইগার রিজার্ভ, এটা 2585 স্কোয়ার কিলোমিটার আছে, এর মধ্যে কোনো রকম ভাবে ম্যান হ্যাবিটেড এরিয়া নেই। আর এটা রয়েছে ডিভিশনাল ফরেস্ট, আর তারপর ম্যান হ্যাবিটেড এরিয়া রয়েছে। তো এই তিনটে জোনে ভাগ করা হয়েছে। আমরা আজকের যে জোনটা যাবো এটা সুন্দরবন টাইগার রিজার্ভ একটা জোন, যেটাকে আমরা সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জোন বলছি। এটা 362 বর্গ কিলোমিটার আছে। সেখানে যত টুরিস্ট আসছে আপনাদের মতো সবাইকে এই জোনে ঘোরানো হয়, আপনাদেরকেও ঘোরানো হবে আজকে। এর পরের জোনটা রয়েছে বাফার জোন, 893 স্কোয়ার কিলোমিটার আছে। এই জোনে যারা মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে চান তাদের জন্য এই জোনটা সংরক্ষিত। আপনারাও যেতে পারেন, হরিডাবরি আছে, হরিখালি আছে, ঝেখালি আছে, একটু যাওয়া যায়। আর মেদিনীপাড়ি থেকে এই জোনটা ওয়াইল্ড অ্যানিমালের লিভিং এন্ড ব্রিডিং প্লেস, এটা 1330 স্কোয়ার কিলোমিটার আছে। তো এখানে কোনো রকম ভাবে টুরিস্ট, মৎস্যজীবী, মধু সংগ্রহকারী কারোকেই যেতে দেওয়া হবে। তো আমাদের আইটিনারিটা আমি আরেকবার বলে দিই। আমরা দেখুন ইউআর হেয়ার লেখা আছে সজনেখালি। এবার বোটে উঠে আমরা গোমতী নদী হয়ে আমরা সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের দিকে এগোবো। এখন যেহেতু জোয়ার আছে, আমি ড্রাইভারের সঙ্গে কথা বলবো, যদি আমরা সুদর্ণখালি এখন যেতে পারি ফার্স্ট যাবো, আদারওয়াইজ আমরা এখান থেকে পুরো বড় নদী হয়ে পঞ্চমখালি হয়ে আমরা দোবাকি আগে ফার্স্ট ঢুকবো, তারপর ছোট খালখালি দিয়ে ঘুরতে ঘুরতে লাস্ট সুদর্ণখালি আসবো। এটা হতে পারে রুটটা, আদারওয়াইজ সুদর্ণখালি টু এটাও হতে পারে, সেটা ড্রাইভারের সঙ্গে আলোচনা করে ডিসকাস করা হবে। এখান থেকে মোটামুটি বে অফ বেঙ্গল 80 কিলোমিটার, আজকে আমরা প্রায় 35 কিলোমিটার মধ্যে যাবো, ঠিক আছে। এটা পশুর গাছ আছে সামনেরটা, পশুর গাছ, আর পেছনের গুলো সুন্দরী গাছ। হ্যাঁ এই বাংলোটা কার? এদিকে তাকাও দেখি। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আছে, এটা ওয়েস্ট বেঙ্গল মাতলা ট্যুরিজম। আচ্ছা। সজনেখালি ওয়াচ টাওয়ার দেখে আমরা আবার বোটে ফিরে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। সজনেখালি ঘাট থেকে বেরিয়ে তার পাশে আরেকটা ঘাট আছে, আমরা এই ঘাট থেকে আবার লঞ্চে উঠবো। আর তো দিকে যাওয়া হবে না। মাতলা নদীর ঘাট। এখন জোয়ার এসছে, তাই পুরো জায়গাটা, পুরো গাছগুলো পুরো জলের তলায়। এদিকের ভিড়টা শুধু দেখো, প্রচন্ড ভিড়। মানে বোর্ডে ওঠার জন্য আরো বেশি সবাই একসাথে। হ্যাঁ, সব এতগুলো বোট একসাথে দাঁড়িয়ে আছে, যার জন্য আরো বেশি ভিড়। সজনেখালি ওয়াচ টাওয়ার দেখার পর আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে আছে আজকের লুচি, ছোলার ডাল আর একটা করে পান্তুয়া। অনেকেই খেতে বসে গেছে। এর আগে বাড়িতে বসে ডাইনিং টেবিলে কিংবা বিছানায় বসে অনেকবার লুচি খেয়েছি, কিন্তু এরকম রানিং বোটে জঙ্গলের ধার থেকে এরকম প্রকৃতির মাঝে জঙ্গল দেখতে দেখতে লুচি খাওয়ার মজাই আলাদা। বড় নদী ছেড়ে এবার আমরা এন্টার করব সুন্দরবনের ছোট খাড়িগুলোতে। এবারেই আমরা সুন্দরবনের মেইন যে গভীর জঙ্গল সেখানে প্রবেশ করব। এখন জোয়ার চলছে, তাই নদীর জল অনেকটাই বেশি। সাধারণত এরকম পরিস্থিতিতে অ্যানিমাল সাইটিং হওয়ার চান্স অনেকটাই কম। গাছের বেশিরভাগ অংশগুলোই এখন জলের তলায়।
হয়ে আছে, কুলের মতো গোল গোল ফল আছে। কেওড়া গাছ? হ্যাঁ, এটাই একমাত্র ফল যেটা খাওয়া যায় সুন্দরবন। আচ্ছা, এইদিকে হ্যাঁ হ্যাঁ, কেওড়া টক হয়, চাটনি করে সেদ্ধ করে মাঠটাকে বের করে চাটনি করে খাওয়া যায়। আর হেতাল বনের জঙ্গল হেতাল পাবো, যেতে যেতে পাবো, ওটা খেজুর গাছের মতো দেখি। এখানে কোন আমাদের যাওয়ার পথে কোন জায়গাগুলোতে মানে বাঘ সাইটিং হওয়ার চান্স আছে? তাও যদি 1% যদি হ্যাঁ পার্সেন্ট থাকে সেটা আমরা পীরখালি জঙ্গলে ঢুকবো একটু পরেই। সুদর্ণখালি খাল থেকে আমরা ঢুকে যাব। আগে আমরা সুদর্ণখালি যাচ্ছি, রেবেদা বললো সুদর্ণখালি দেখে তারপর আমরা যেমন রুট ছিল সেরকমই হবে। আচ্ছা ঠিক আছে, আস্তে স্লোলি যাওয়া হবে, মোটামুটি কিছু দেখায় যদি পাই আমরা। আচ্ছা। তো এটা পুরোটাই ম্যানগ্রোভ, ম্যানগ্রোভের কিছু গাছের ফল খাওয়া যায়, তার মধ্যে এটা অন্যতম, এটার নাম হচ্ছে কেওড়া। আর যেখানে বাঘ লুকিয়ে থাকে সেই গাছের কাছে আমরা যাব, সেটা হচ্ছে হেতাল গাছ। সেটা হচ্ছে বাঘের প্রিয় গাছ, এর মধ্যেও থাকে কিন্তু ওটাই প্রিয়, লুকিয়ে থাকলে সহজে বোঝা যায়। ওই যে দূরে সুদর্ণকালী ফেরিঘাট দেখা যাচ্ছে, এখন আমরা ওই ঘাটের দিকেই যাচ্ছি। পৌঁছে গেলাম সুদর্ণখালি ফেরিঘাটে। সজনেখালির মতো এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে। তবে ওয়াচ টাওয়ার যাওয়ার পথে প্রথমেই দেখে নেব বাঘ দেবতা বা বনদেবী মন্দির। এই হচ্ছে সুদর্ণকালী বিট। ওয়েলকাম টু সুন্দরবন। আমরা এন্টার করছি, এখানে পারমিশন চেক করা হচ্ছে। চলুন, এখানে বনবিবি মন্দিরটা আছে, ঢুকেই প্রথমে হচ্ছে বনবিবির মন্দির আছে একটা। জয় মা বনবিবি। যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছ, প্রচন্ড ন্যারো। এই ছোট্ট রাস্তার মধ্যে এতগুলো মানুষ গিজগিজ করে যাচ্ছে। এখানে প্রতিটা যে কটা গাছ আছে সে কটা গাছের নাম আর তাদের বিজ্ঞানসম্মত যে নাম সেগুলো সব লেখা রয়েছে। এটা হচ্ছে কাঁকড়া গাছ, এর যে ফুলটা হয় সেটা লাল রঙের। ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব গরান গাছ। গরান, গেওয়া যে গাছগুলোর নাম আমরা ইতিহাসে পড়েছি, বইয়ের পাতায় পড়েছি। এই যে দেখো, এখানে একটা মনিটারি লিজার্ড রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে তোড়া গাছ, প্রতিটা গাছ এখানে রয়েছে আর তাদের সব নাম আর বিজ্ঞানসম্মত নাম সবই এখানে দেওয়া রয়েছে। এই লাল কাঁকড়াগুলো এবার বেরোতে শুরু করছে, এই একটা লাল কাঁকড়া আস্তে জল ফাটা নামবে, ওরা বেরোবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। এই লাল ওই যে এখানে একটা লাল কাঁকড়া দেখা যাচ্ছে। এখন শুরু হয়েছে, এখন জল নামছে বলে এই লাল কাঁকড়াগুলো আস্তে আস্তে উপরে উঠতে শুরু করেছে। এই হচ্ছে টাওয়ারে এন্টার করার গেট। গেট থেকে এন্টার করে আমরা এখন টাওয়ারের দিকে যাচ্ছি। এই যে ছোট্ট একটা টাওয়ার, বেশি না, 3 তলা বিশিষ্ট একটা টাওয়ার। চলো আমরা টাওয়ারের উপরে উঠি, দেখি ওপর থেকে কতটুকু জঙ্গল দেখতে পাই। ওপর থেকে পুরো সুন্দরবনের বেশিরভাগ জঙ্গলটাই পুরো দেখা যাচ্ছে, গভীর পুরো জঙ্গল। এখানে একটা খাড়ি গেছে, ওখানে একটা খাড়ি, এদিকে একটা খাড়ি, এদিকে খাড়ি, মানে এইটুকুনি জায়গার মধ্যে 4-5টা খাড়ি পুরো চলে গেছে সোজা। আমাদের এই সুন্দরবন ট্রিপে এসে এমন একজনের সাথে দেখা হয়েছে যাকে নতুন করে চেনানোর মতো আর কিছু নেই। দাদা সানডে তরকারিতে সবাই দেখো, তোমরা খুব ফেমাস চ্যানেল, দাদাকে সবাই চেনো। দাদা কিছু বলো, কেমন লাগছে সুন্দরবনের সাথে? দেখো, সুন্দরবন আমি এটা নিয়ে মোটামুটি 6 বার এলাম, বিভিন্ন ট্রাভেলের সাথে 6 বার এলাম, তো নতুন করে দেখার কিছু নেই, মোটামুটি একই রকম সবাই দেখাচ্ছে। তোমাদের কোন আজকে কাজ কোন ট্রাভেলের সাথে এসছো? আমি এসেছি সুন্দরবন ড্রিম ট্রাভেলার। আচ্ছা, কেমন লাগছে তোমাদের? না, পরিষেবা খুব ভালো। আমি এই ফার্স্ট টাইম, এরপর আমি পাহাড় বহুবার গেছি, জঙ্গল দেখার কোনো সুযোগ হয়নি আজ পর্যন্ত। এই প্রথম সুন্দরবন আমার ট্রিপ। জঙ্গল বলতে গেলে এটা আমার ওপেনিং আর কি। এরপরে ইচ্ছা আছে আরো অন্যান্য জঙ্গলগুলো, যেমন তো বাদই পড়ে যাচ্ছে তোমাদের, এই যে একসাথে ব্লগ করে, ট্রাভেল ব্লগ। চ্যানেলটার নাম একবার বলে দাও। আমার চ্যানেলের নাম ভ্রমণ প্রেমী বাঙালি। ভ্রমণ প্রেমী বাঙালি, অবশ্যই সাপোর্ট করো। তুমি বাঘ দেখেছো? বাঘ দেখতে পেয়েছো সুন্দরবনে এসে?
কিছু বলছে বাঘ দেখি, চলো আমার সাথে যাবে, বাঘ দেখাবো, চলো যাবে? টাটা করে দাও, টাটা টাটা টাটা। এই সেই জিনিস যার টানে এখানে এসেছি, দেখেছো সাইজ গুলো দেখো। দ্বিতীয় দিনে চলে এসেছি বোটের রান্নাঘরে, এখানে জোর কদমে চলছে রান্না বান্না। তো এখানে দিদিভাই আছে, দিদিভাইকে জিজ্ঞাসা করবো, দিদিভাই আজকে কি রান্না হচ্ছে? বেগুন ভাজা, পাবদা মাছ, চাটনি পাঁপড়। এখন আমাদের সকালের যে স্ন্যাক্স আছে আমুদি মাছের পকোড়া, ওইটাই চলছে এখন। তেলের মধ্যে গরম গরম আমুদি মাছ ভাজা হয়েছে, এখানে কিছু ভাজা অলরেডি আগে থাকতে করা আছে, আরো হচ্ছে। বোটের যে মেন ইঞ্জিন সেটা রান্নাঘরের ভেতরেই, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে যে দাদারা রান্না বান্নার কাজে আছেন, যে দিদিরা আছেন, তারা কত কষ্ট করে আমাদের জন্য রান্না করছে, যাতে আমরা এই ইলিশ উৎসবটা ভালো করে মজা করতে পারি, ভালো মন্দ খেতে পারি, ভালো ভালো জায়গায় ঘুরতে পারি। সবকিছু আমরা নিজেদের মতো করছি, কিন্তু সব থেকে বেশি কষ্ট যারা করছে তারা হচ্ছে এই মানুষগুলো। এটা আমুদে মাছের পকোড়া, আমুদে মাছের পকোড়া একদম গরম আছে তো, একদম টেস্ট করে দেখতে পারেন। আমুদি মাছের পকোড়া একদম মচমচে ক্রাঞ্চি, দারুণ খেতে। সাইজটা দেখো। এখন আমরা সুদর্ণখালি হয়ে দোবাকির দিকে যাচ্ছি। সুন্দরবন ট্রিপের এটাই হচ্ছে আসল মেন গভীর জঙ্গল। যাওয়ার পথে আমাদের দুধারেই গভীর জঙ্গল আমরা দেখতে পাবো, আর যাওয়ার রাস্তাটা 2 থেকে 3 ঘন্টার মতো লাগবে। তো যদি কোনো অ্যানিমাল সাইটিং হয় বা কোনো মুভমেন্ট যদি আমরা বুঝতে পারি, তাহলে এই সময়টাতেই পাবো। এরপর এই জায়গাটা ছেড়ে যখন আমরা চলে যাব, তারপর অ্যানিমাল দেখার বা বন্যপ্রাণী দেখার চান্স খুবই কম, প্রায় না বললেই চলে। যদি কিছু দেখা যায় তাহলে এই সময়টাই। এই মুহূর্ত থেকেই আমাদের খুবই সজাগ থাকতে হবে। পথের দুধারেই থাকবে গভীর জঙ্গল। এখানে জঙ্গল এতটাই গভীর যে সূর্যের আলো পর্যন্ত ভালোভাবে পৌঁছাতে পারিনি। আমরা একটু আগে সুদর্ণখালি নেমেছিলাম, ওখানে দেখেছিলাম একটা মন্দির ছিল, বনবিবি মন্দির। বনবিবি বা বনদেবী বলা হয়, মুসলিমরা বনবিবি বলছে, হিন্দুরা বনদেবী বলছেন। তো একই জিনিস হিন্দু মুসলিমের একটা সমন্বয় ঘটেছে, হিন্দুরা দেবী, মুসলিমরা বিবি বলছে। তো কারণ এখানে হিন্দু মুসলিমের একটা সমন্বয় ঘটেছে, কি হিন্দু কি মুসলিম, যে যখনই ফরেস্টে যায় ওনারা বিশ্বাস করে যে এই বনের মধ্যে কোনো এক দেবী একটা শক্তি রয়েছে, অদৃশ্য একটা শক্তি, যাকে ডাকলে বা পুজো করলে হয়তো বাঘে ধরবে না। সেই বিশ্বাসটা নিয়ে আজও আমাদের সুন্দরবনে পৌষ পার্বণের পরের দিন বনবিবির পুজো হয়, এবং অন্য সময়ও হয়, বিশেষ করে শুক্রবারে মানা হয় যে এই বনবিবির পুজোটা করার জন্য। তাই আমাদের বিভিন্ন সুন্দরবনের প্রান্তে এই বনবিবির পুজো হয়ে আসছে, আজও হয়। তো সেই বনবিবির নাম অনুসারে এই ছোটো খাঁড়ি, এটার নাম বনবিবি ভারানি। এই ক্যানেলগুলো হচ্ছে মেন আদর্শ জায়গা কোনো জীবজন্তু ক্রস করার ক্ষেত্রে, কারণ এটা অনেকটা ক্লোজ, ওরা ইজি ক্রস করতে পারে, একটা জায়গা থেকে অন্য দ্বীপে যেতে পারে। তো সেক্ষেত্রে সাইটিংয়ের একটা সম্ভাবনা থাকে, মানে দেখার সম্ভাবনা থাকে। তো এটার নাম বনবিবি ভারানি। এরপরেও আমরা ছোটো খাঁড়ি পাবো, এরপরে আমরা সুন্দর খাঁড়ি পাবো, তারপর বড় গাজী খালি, তারপর চোরাগাজী, তারপরে দোবাকি, দোবাকির পর আমরা পঞ্চমুখানিতে পৌঁছবো। পঞ্চমুখানি এখনও দেরি আছে, ওটা আপনার দোবাকি দেখার পর। পঞ্চমুখানি আমাদের লাস্ট ডেস্টিনেশন। হ্যাঁ, ওটা দেখে তারপর রিটার্ন। ভালো লাগছে দিদিকে জঙ্গলগুলো? তোমার কি মনে হয় বাঘ দেখা যাবে? এখান থেকে আমার পাশে যে দাদারা বসে রয়েছে অনেকক্ষণ ধরে বলছে যে আমাদের কেন ভিডিওতে নিচ্ছ না। তো এখানে সব দাদারা আছে, সবাই বিভিন্ন জায়গা থেকে এসছে, কেউ ডায়মন্ড হারবার থেকে, কেউ বীরভূম থেকে, অনেকেই দাদারা আছে। তো দাদা কি মনে হচ্ছে আজকে কি বাঘ দেখা যাবে? আশা তো করছি। আর আজ এই বোটের পরিষেবা তোমাদের কেমন লাগছে বলো? কারোর কোনো অবজেকশন আছে যে খাওয়া দাওয়ার কোনো গাফিলতি বা
থাকার অসুবিধা? আছে, সবাই খুব ভালো, পরিষেবা খুব সুন্দর, তো আমাদেরকে যথেষ্ট কভার করছে, কোনো অসুবিধা আমাদের নেই। না, প্রতিটা স্টাফদের ব্যবহার খুবই ভালো, অমায়িক ব্যবহার, কোনো কিছুতে ওরা না বলছে না। যখন যেটা আমাদের দরকার পড়ছে, যখনই আমাদের কোনো কিছু চাওয়াটা থাকে, যখনই যা চাইছি দাদারা সঙ্গে সঙ্গে এসে বলছে হ্যাঁ দিচ্ছি, দাদা একটু অপেক্ষা করুন আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু কখনো না বলছে না। এই বোটের সব থেকে প্লাস পয়েন্ট এটাই। এখন থেকে আমি এই বোটের চালক, তারা পাশে বসে থাকবে আর আমি চালাবো। বর্তমানে যে জায়গাটার নাম সুন্দরখালি, একদিকে পঞ্চমুখানি 1, একদিকে পীরখালি 3 জঙ্গলের নাম। এবং এই যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এটার নাম হেতাল, এটাই বাঘের প্রিয় গাছ। এর মধ্যে যদি বাঘ লুকিয়ে যায় আমরা দূর থেকে বুঝতে পারবো না, কারণ এর যে কালারটা বাঘের কালারের সঙ্গে ক্যামোফ্লেজ হয়ে যায়। আমরা মনসামঙ্গল কাব্যে জানি যে চাঁদ সওদাগর গাছে একটা লাঠি ছিল, হেতালের লাঠি, সেই হেতাল গাছ এগুলোই। তো গাছটার নাম হেতাল, খেজুরের মতো এরও ছোট ছোট খেজুর হয়, কিন্তু খাওয়ার এতটা উপযোগী নয়, এতটা টেস্ট নয়। এটা বাঘের পছন্দের জায়গা তো, এটা পছন্দের জায়গা। বাবারে, কতটাই ঘন দেখুন, আমাদের চোখ ভেতরে যাচ্ছে হ্যাঁ না। ভেতরে ও যাচ্ছে না। লুকিয়ে থেকে আমাদেরকে দেখতে পাবে, আমরা কিন্তু ওদেরকে দেখতে পাবো না। আমরা এই মুহূর্তে যে জায়গাটা দিয়ে ক্রস করছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও অনেক সরু খাড়ি আছে। এগুলোই এই পীরখালি জঙ্গলের কোর এরিয়া। এগুলো থেকেই বাঘ নদী ক্রস করে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়া আসা করে। এই জায়গাটা এতটাই রোমহর্ষক, যেন মনে হচ্ছে এই বুঝি জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ বেরিয়ে এসে নদী ক্রস করে ওপারে চলে যাবে। এক্ষুনি আমাদের গাইড দাদা বললো ওই সাইডের দিকে একটা হরিণ দেখা গেছে, তাই আমাদের বোট ওই সাইডের দিকেই ঘোরানো হচ্ছে। দেখা যাক যে আমরা দেখতে পাই কিনা। সব বোটগুলো কিন্তু ওইদিকে ঘোরাচ্ছে, ওইদিকে মুখ করে নিয়ে যাচ্ছে। ওইদিকে নিশ্চয়ই কোনো একটা হরিণ সাইটিং হয়েছে। সবার নজর এখন একদিকে। মনে হচ্ছে কিছু একটা দেখতে পাবো, কিছু একটা তো অবশ্যই দেখব। মন বলছিল খালি হাতে ফিরে যাব না, কিছু একটা চোখে পড়বে। ওইদিকে এখন নিয়ে যাওয়া হচ্ছে আমাদের বোট। জানি না বোটের আওয়াজে আবার ভেতরে না ঢুকে যায়। যদি বাইরে থাকে তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো। দেখতে পাবে সবাই ওই দিকের দিকে তাকিয়ে আছে। ওই দিকের দিকে হরিণ দেখা গেছে, একটা বা দুটো, এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে ওই সাইডে কিছু একটা মুভমেন্ট হয়েছে, সেই মুভমেন্ট ফলো করেই সেই বোটগুলো ওই দিকে ঘোরানো হয়েছে। এখনো পর্যন্ত তো দেখা যাচ্ছে না। একদম একদম ধারে আমাদের বোট নিয়ে এসছে। এই নদীর চর আর এই আমাদের বোট, দেখতেই পাচ্ছ তোমরা। একদম ধারে চলে এসেছি আমরা, একদম ধারে। দেখা গেল না, সামনের দিকে আমাদের বোট এগিয়ে ছিল, আবার ব্যাক করে যাচ্ছি। বুঝতে পারছি না, বোটের ইঞ্জিন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে।
আবার আরেকবার আমাদের একদম পাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গাটায় আমরা 3বার রাউন্ড দিলাম এক জায়গাতেই, এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় দেখা গেছিল। আমরা কেউ দেখতে পাইনি, গাইড দাদা দেখতে পেয়েছে। হরিণ হলেও হতে পারে, কারণ তোমরা ওই জায়গাটা যদি দেখো, ওই জায়গাটায় কিন্তু ঘাস রয়েছে, অনেক বড় বড় ঘাস, কচি ঘাস। সেই ঘাসগুলো খাওয়ার জন্য হরিণেরা আসে, ওই ঘাস খাওয়ার জন্য। তোমাদের একবার জুম করে দেখাচ্ছি ওই দিকের ঘাসগুলো। এই যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো খাওয়ার জন্যই হরিণরা বেরিয়ে আসে জঙ্গল থেকে। না হলো না। হ্যাঁ 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 দেখা গেছে, হরিণ দেখা গেছে, হরিণ দেখা গেছে, হরিণ দেখা গেছে। চেঁচিও না, কেউ চেঁচিও না, কেউ চেঁচিও না, আস্তে কথা বলো। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। এই দিকটা হরিণটা আছে। জোড়া হরিণ দেখা গেছে, জোড়া হরিণ আছে, জোড়া হরিণ। এই যে বেরিয়েছে। এই ট্রিপে প্রথমবারের জন্য অ্যানিমাল সাইটিং হওয়ায় বোটের প্রত্যেকেই খুব খুশি। আর এইদিকে আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছে। আমাদের প্রত্যেকের লাঞ্চ হওয়ার পরেই আমরা দোবাকি যেতে পারবো, কারণ অলরেডি 2টো বেজে গেছে। দোবাকি ঘুরতে আরও 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে, আর এখন লাঞ্চ না করলে ফিরে এসে খেতে সেই 4টে বেজে যাবে। তাই বোটের রাঁধুনি বলল আমরা যেন লাঞ্চটা করে তারপর দোবাকি যাই। ইলিশ উৎসবের আর দ্বিতীয় দিন, আর দুপুরের মেনুতে রয়েছে ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, বেগুন সুন্দরী, ডাল, এটা হচ্ছে দই ইলিশ, পাবদা, চাটনি, পাঁপড়। খেয়ে দেখি কিরকম হয়েছে। প্রথমে একটু ডাল দিয়ে খাই। কচু শাকটা তো দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে, আর কচু শাক আমার ফেভারিট। ইলিশ মাছের শুধু মাথা দিয়ে না, পুরো ইলিশ মাছের নেজাও আছে। লেজা দিয়েও তৈরি করা হয়েছে। এটা একটা নতুনত্ব আইটেম, বেগুন সুন্দরী। অন্য জায়গায় হয়তো বেগুন ভাজা না হলে অন্য কিছু দেয়। ভালো হয়েছে। আর এখানে ইলিশটা ভেঙে গেল। ইলিশের সাইজটা তোমাদের একবার দেখাই। এই দেখো ইলিশ, এটা হচ্ছে পাবদা। খাবারের কোয়ালিটি নিয়েতে কোনো ডাউট নেই। কালকের সমস্ত খাওয়া দাওয়া, কাল থেকে সমস্ত খাওয়া দাওয়া এদের যথেষ্ট ভালো এবং ফ্রেশ। যা ইলিশ মাছটাও ফ্রেশ, পাবদা মাছটাও ফ্রেশ। কাটার আগে আমাকে দেখিয়েছিল যে পাবদা মাছটা। ডান দিকের এই জঙ্গলগুলো পুরো হেতালের জঙ্গল। এখানেও বাঘ থাকলেও থাকতে পারে। বাঘ সাধারণত এইসব জঙ্গলেই থাকতে বেশি পছন্দ করে। এই সময়টা আমাদের খুবই সজাগ থাকতে হবে। যাওয়ার সময় তখন জোয়ার ছিল, তো অনেকটা জল ছিল। এখন জল আস্তে আস্তে ভাটা পড়ছে, নামছে অনেকটা জল। তো এই সময় বিভিন্ন যে পশু পাখিরা আছে অনেক সময় পাড়ের ধারে চলে আসে, তখন এই সময়টা সাইটিং হওয়ার চান্স অনেকটা বেশি। দেখা যাক কুমির বা কোনো হরিণ ফরিণ চোখে পড়লেও পড়তে পারে। শুধু ল্যান্ডস্কেপটা দেখো,
কি সুন্দর। শালিক দেখো কত শালিক দেখো। দুপুরের লাঞ্চের পর কালকে দেওয়া হয়েছিল পেয়ারা, আর আজকে দেওয়া হচ্ছে আম। 2 পিস করে আম এক একটা প্লেটে রয়েছে। তো এখন আমরা দোবাকিতে পৌঁছে গেছি। সামনের যে ঘাটটা আছে ওটাই দোবাকির ঘাট। ওখানে নেবে আমরা ওখান থেকে 1-1.5 কিলোমিটারের যে ওয়াকটা আছে, এখানে সিমেন্টের বাঁধানো যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আমরা ঘুরবো। ওয়েলকাম টু দোবাকি ক্যাম্প, সুন্দরবন টাইগার রিজার্ভ। এখন আমরা এন্টার করছি দোবাকি ক্যাম্পের ভেতরে। সকাল থেকে প্রচন্ড রোদ ছিল, এখন হঠাৎ একটু মেঘলা করেছে। জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হওয়ার চান্স আছে। ওয়েদার ফোরকাস্ট তো তাই বলছে যে বৃষ্টি হতেও হতে পারে আজ। এখান থেকেই শুরু হচ্ছে ক্যানোকি ওয়াক। এই দুধারে এরকম বড় জাল দিয়ে ফেন্সিং করা আছে। পুরো জঙ্গলের মাঝ, অনেকটা যাবো না, মাঝখান বলাটা ভুল, অনেকটা যাবো জঙ্গলের। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। 500 মিটার লম্বা এই ক্যানোকি ওয়াকে। আমরা থাকবো এই জালের ভেতরে, আর এখানকার যে পশু পাখি আছে তারা থাকবে উন্মুক্ত। আমাদের আগের যে বোটটা এখানে এসেছিল, তারা যাওয়ার পথে আমাদের বললো যে এখানে যে ওয়াচ টাওয়ারটা আছে সেখান থেকে প্রায় এক দল হরিণ তারা দেখতে পেয়েছে। আর আমাদের বললো যে এখানে প্রচুর হরিণ দেখা যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি যাও, গেলে হয়তো দেখতে পাবে। আবির এর আগে তো অনেকবার পাহাড়ে গেছে, ও যখনই পাহাড়ে গেছে ওর পাহাড় ভালো লাগে না অতটা। ও শুধু বলে যে মামা কবে জঙ্গলে যাব। ওর নাকি জঙ্গল খুব প্রিয়, ও জঙ্গল সাফারি করতে ভালোবাসে। তো এখানে তো আর জঙ্গল সাফারি বোট করা হয়নি, এখানে বোট সাফারি হয়েছে। তো দেখি, ইচ্ছা আছে হয়তো এর মধ্যেই, এই বছরে না হলে পরের বছরের প্রথমের দিকে জলদাপাড়া কিংবা অন্য কোনো একটা ওকে নিয়ে একটা ট্রিপ করার ইচ্ছা আছে। আমরা কিন্তু এখন জঙ্গলের প্রায় অনেকটা ঢুকে গেছি ভেতরে, তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে ওই শ্বাসমূলগুলো ভর্তি পুরো দুধারেই। আমাদের একটা ছোট্ট ভাই আছে, আর এদিকে বোন আছে। বোন আমাকে প্রচন্ড হেল্প করেছে আজকে, না হলে হয়তো আমি এখন এই ভিডিও করতেই পারতাম না। আমি বাড়ি থেকে আসার সময় পাওয়ার ব্যাংকটা আনতে ভুলে গেছি। আর আইফোনের এত চার্জ শেষ হয়েছে তাড়াতাড়ি যে আজকে বোধহয় তোর থেকে 2বার নিয়ে আমি চার্জ দিয়েছি। তোমার নাম বলো? আমার নাম রূপসা। রূপসা, কোথা থেকে আসছো? আমি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে। বলো, সুন্দরবন তো 2 দিন হয়ে গেল, কেমন লাগছে? অনেক সুন্দর, একটা অন্যরকম জায়গা। তার সময় দীঘাপুরে গিয়ে বোরিং হয়ে গেছে। ও দীঘাপুরিতে গিয়ে বোরিং হয়ে গেছে, সমুদ্র আর ভালো লাগছে না। পাহাড় যাওয়া হয়নি? না, এখনো হয়নি। না। দুবার হয়েছিল, ক্যান্সেল হয়ে গেছে। যা। একবার করোনার জন্য, আরেকবার নাকি একটা হয়েছিল। আচ্ছা, ওকে বোধহয় এখন পাহাড় ডাকছে না, তাই এখন ও পাহাড়ে যেতে পারিনি। ওকে সমুদ্র ডেকেছে অনেকবার, পাহাড়ের আগে জঙ্গল ডেকে নিল, তাই সুন্দরবনে চলে আসতে পারলো। বোটটা যেমন ভাবে বললো যে দাদা তাড়াতাড়ি যান, ওখানে কতগুলো হরিণ স্পট করা গেছে, তাড়াতাড়ি যান নাহলে মিস করে যাবেন। এসে তো কিচ্ছুই দেখতে পেলাম না। এই হলো এখানে ওয়াচ টাওয়ার, উঠি দেখি কিছু দেখা যায় কিনা। এখানে মিষ্টি জলের একটা পুকুর আছে বড়, যাতে বন্য বা বনের পশু পাখিরা এখানে এসে জল খেতে পারে। আর তারা যখন জল খেতে আসবে, আমাদের মতো পর্যটকরা যাতে তাদের স্পট করতে পারে, সেই জন্য এখানে একটা বড় পুকুর আছে। কিন্তু এই মুহূর্তে তো কোনো পশু পাখিই নেই, শুধুমাত্র কয়েকটা বগ আছে, একটা মাছরাঙা আছে। চলো এই ওয়াচ টাওয়ার থেকে তোমাদের পুরো সুন্দরবন জঙ্গলের একটা ভিউ দেখাই। কেমন লাগছে? কিছুই দেখতে পেলাম না। কেন, আসার সময় তো হরিণ দেখতে পেলে তো 2-3টে। এখানে এসে কিছু দেখতে পেলাম না। এখানে হরিণ আছে, বন বিড়াল আছে, আরো অনেক রকম জিনিস আছে, কত পাখি, তারপরে শঙ্খচূড় নাকি সাপ আছে দেখিয়েছে। কিছুই দেখতে পেলাম না। সাপ টাপ না দেখতে পাই, হরিণ দেখতে পেলেও তাও ঠিক ছিল। ও, ওরা দম নেই, পুরো টায়ার্ড হয়ে গেছে। আমাদের যে আশা ছিল আমরা হরিণ দেখতে গিয়েছি, আশা ছিল হরিণ দেখার জন্য এখানে এসেছিস? দেখেছি না, বাঘ দেখার আশা ছিল। ভাগ্যের ব্যাপার। না, হ্যাঁ, হরিণ, হরিণ আর ফড়িং দেখতে পেয়েছে। বলো, মনের আনন্দ। এখনো একদিন বাকি আছে, দেখা যাক কালকে কি হয়। সুন্দরবন মানেই শুধু বাঘ দেখা নয়,
তোমরা যারা শুধুমাত্র বাঘ দেখার আশা নিয়ে সুন্দরবন আসছো, আমি বলবো ভুল করছো। সুন্দরবন হলো প্রকৃতির অকৃত্রিম হাতছানি। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ঘন্টার পর ঘন্টা বোটের মধ্যে ঘন ম্যানগ্রোভ অরণ্যকে কাছ থেকে উপভোগ করার নামই হলো সুন্দরবন। আমার মতে যারা আসল প্রকৃতি প্রেমিক তারা কখনোই শুধুমাত্র বাঘ দেখার আশা নিয়ে সুন্দরবন আসে না, তারা আসে প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার জন্য। আমরা এখন আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন পঞ্চমুখানি হয়ে পাখিরালয়ে ফেরত যাব। নদীতে এখন ভাটা চলছে, জল এতটাই কমে গেছে যে বোটের একজন স্টাফ কন্টিনিউ মাছ দিয়ে জলের গভীরতা মাপছে। জঙ্গলের এই পাড়গুলো দেখছো, আসার সময় এগুলোই সব জলে ভর্তি ছিল, আর এখন কতটা বালির চর পড়ে গেছে। মিলনস্থল মেন নদীটা এইদিকে রয়েছে মাতলা, মাতলার ডান দিকে রয়েছে হেড়োভাঙা বলে একটা নদী, আর একটা রয়েছে বিদ্যা, একটা গোমতি, একটা বড় গাজীখালি। এই মোট 5টা নদীর মিলনস্থল এই জায়গাটা। এখান থেকে বে অফ বেঙ্গল মোটামুটি প্রায় 50 থেকে 55 কিলোমিটার গেলেই বে অফ বেঙ্গল পড়বে। তো এটা মোহনার একটা পার্ট বলা হয়, এটাকে পঞ্চমুখানি বলা হয়। 5টা নদীর মিলনস্থল এই জায়গাটা। এখন এখানে জল কতটা আছে দেখার জন্য এই বাঁশ দিয়ে মাপা হচ্ছে জল কতটা গভীর। বাঁশ ডুবিয়েছে, মানে জলে যতটা লেয়ার থাকবে তত ফুট জল আছে এখানে। আজকের ইভিনিং স্ন্যাক্স আমাদের হোটেলে না বোটেই দিয়ে দেওয়া হয়েছে চিকেন পকোড়া আর সস, আর এখন কফি রেডি হচ্ছে, কফি দেওয়া হবে একটু পরে। সূর্যাস্তের এই পড়ন্ত বিকালে সোনালি রঙের ছটায় প্রকৃতির এই মায়াবী রূপে সুন্দরবন যে এতটা সুন্দর হতে পারে তা আগে কল্পনাতেও ভাবতে পারিনি। এর আগে বহুবার অনেক সূর্যাস্ত দেখেছি পাহাড়ের চূড়ায় বসে, কিন্তু আজ যে দৃশ্যের সাক্ষী থাকলাম এর টানে বারবার সুন্দরবনে আসতে বাধ্য হব। সারাদিনের ঘোরাঘুরির পর এখন 6:30 বাজে, আর আমরা এসে পৌঁছালাম পাখিরালয় ফেরিঘাটে। কালকের মতো আজও আমাদের এই পাখিরালয়তেই রাতের বাস, এখানেই আমরা নাইট স্টে করব। তবে হোটেলে যাওয়ার আগে এখানকার লোকাল কিছু মার্কেট আমরা এখন ঘুরে দেখব, তারপরে আমরা হোটেলে যাব। পাখিরালয়, এই যে পাখিরালয় ফেরিঘাট, এই পাখিরালয় ফেরিঘাটের ঠিক পাশেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক শোপিসের দোকান আছে। এছাড়া এই এরিয়াটা পুরোটাই মার্কেট এরিয়া। এখান থেকে তোমরা বাড়ির জন্য বিভিন্ন রকমের শোপিস থেকে শুরু করে চাবি রিং, এমনকি পুতুল, এরকম এখানে বাঘ আছে, হরিণ আছে, কচ্ছপ আছে, কুমির আছে, বিভিন্ন এসব পুতুল তোমরা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো। এছাড়াও এখানে চায়ের দোকান আছে, ফাস্টফুড সেন্টার রয়েছে অনেক। বিকেলে সন্ধ্যার পর তোমরা এই মার্কেটটা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারো। বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটি করে হোটেলে ফিরতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। হোটেলে ফিরে ফ্রেশ হতে না হতেই আমাদের ডিনারের ডাক পড়ে গেল। আজকের ডিনারের মেনুতে আছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আলুর দম আর স্যালাড। সারাদিন ঘোরাঘুরির পর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। চিলি চিকেনটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আজ ভীষণ টায়ার্ড আছি। খাওয়া দাওয়া শেষ করে এখন রুমে গিয়ে লম্বা ঘুম দেব। সুন্দরবনের শেষ দিনের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের মতো গুড নাইট।